কি ভাবতাছো? বাড়ি যাই না কেন? কি করতে যামু কও? অহন কি আর তুমি আছো যে ভাত বাইরা বইয়া থাকবা? ওই যে ছোট্ট মেয়াটা অয় থাকে মাঝে সাঝে। তুজার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তোমারে আমার মেলা মনে পড়ে মেহের। বাড়ি গেলেই তোমার কথা মনে পড়ে। এই দুঃখে বাড়ি যাইতে মনে ধরে না। বইতাম ওই ডাঙার পারে। শালার হেইহানে বইলে ওই ঘাতি নিরে মনে পড়ে। আমি জামু কনে মেহের কত? মন্ডায় এখন চায় তোমার ধারে কাছে এখন ঘর করি। গেটের সামনে থেকে হারিকেন হাতে কেউ একজন তুজাকে ডাকে। তুজা ঠিকঠাক শুনতে পায় না। হারিকেন বহন করা লোকটি এগিয়ে আসে আরও। তুজা এখন স্পষ্ট দেখল মানিককে। ভাই, কবিতার জ্বর মাথায় উঠেছে, জলদি আহেন, হাসপাতালে লইতে হইব। 2 দিন পার হয়ে গেছে, নদী লাইফ সাপোর্টে আছে। চৌধুরী পরিবারের হাসপাতালে যাতায়াত চলছে। হাসান চৌধুরী কদিন একবারের জন্য যায়নি। পাশে মিডিয়া লোক জেনে যায় তাদের বাড়ির মেয়ে সুসাইড করতে চেয়েছিল। বিষয়টা বিরাট বড় সমস্যার মুখে ফেলতে পারে। নদীর চোখের পাতা কেঁপে উঠল। মনিটরের শব্দ একটু বদলালো। নার্স ছুটে এলো। ডক্টর, পেশেন্ট রেসপন্স করেছে। সবাইকে বাইরে রাখা হলো। মিনিট 10 পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা অবজারভেশন রাখবো। সাইরা কাঁদতে কাঁদতেই সিজদায় পড়ে গেল। আল্লাহ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। পরের দিন নদী আদো খোলা চোখে তাকিয়ে আছে সাদা স্লিংয়ের দিকে। চারপাশে অচেনা শব্দ, অচেনা গন্ধ। গলায় ব্যথা, কথা বলতে কষ্ট। সাইরা ধীরে কাছে এগিয়ে গেল। মা, মা ঠিক আছিস তুই? নদীর চোখ ধীরে ধীরে সায়রার মুখে এসে থামল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। তারপর খুব আস্তে ভাঙ্গা কণ্ঠে বলল, কি? ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সায়রার হাত থেকে ওড়নাটা পড়ে গেল মেঝেতে। চোখে যেন অন্ধকার নেমে এলো। ডাক্তার শান্ত স্বরে বললেন, এটাই আমরা আশঙ্কা করছিলাম। স্মৃতির বড় একটা অংশ আপাতত কাজ করছে না। সাইড দরজার পাশে দাঁড়িয়েছিল। নদীর দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা আজ মোচড় দিচ্ছে। বাড়ির দায়িত্ববান মেয়েটাই আজ কাউকে চিনছে না। কিন্তু কি এমন হলো যার জন্য নদী এত বড় দুর্ঘটনা ঘটাতে উদ্ধত হলো? শুধুমাত্র তুমুলের অ্যাক্সিডেন্টের শুনে তো আর আত্মহত্যা করতে যাবে না। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু অদিতি খেয়াল করলো হাবিব চৌধুরীর ঠোঁটে খেলে যাচ্ছে কুটিল হাসি। অদিতি এমনি ছোট মানুষ, তার উপর শহরে এসেছে কয়দিন হলো। কলেজ ব্যতীত কোথাও যাওয়া হয়নি। কোনো হাসপাতালে তুমুল আছে সেটাও জানে না। আর জানলেও বা কি যেতে পারতো নাকি চিনে? নদীকে আরও 2 দিন হসপিটালে রাখবে বলল ডাক্তার। অদিতি দুপুরবেলাতেই বাড়িতে চলে এলো। অদিতির মনে শুধু ঘুরপাক খাচ্ছে কি করে তুমুলের খোঁজ পাওয়া যায়। হঠাৎ মাথায় আসলো চামেলির কথা। ছুটে গেল চামেলির কাছে। চামেলি আপা, তুমি তো অনেক বছর হলো শহরে আছো, তুমি নিশ্চয়ই শহরে অনেক কিছুই চেনো। চামেলি স্বাভাবিকভাবে উত্তর দিল, মেলা কিছুই তো চিনি, কিন্তু কি হইছে? অদিতি চামেলির হাত ধরে বলল, তুমি একটু নদী আপার স্বামীর খোঁজ করবে বোন, ভীষণ উপকার হতো আমার। চামেলি চারিদিকে চোখ বুলিয়ে বলল, এই বাড়ির মাইয়া, এই বাড়ির লোক বোঝব ভাবি। আপনি কেড়ে এর মধ্যে ঢুকতাছেন? আপনি চুপ থাকেন। এমনিতে বাড়ির বউগোর দোষের সীমা নাই। দেখেন না আপনার চাচা হো ও উঠতে বইতে আপনার কথা শোনাই। সে শোনাক, তুমি একটু সাহায্য করো না। ভাইয়া সুস্থ হয়ে ফিরে এসে যদি দেখে নদী আপার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে আর আমি কিছু করিনি, এমনকি তাকে আটকাতেও অবধি পারিনি, ভীষণ খারাপ হবে গো। চামেলি কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনিও না তা খুঁজমু কই? এই ঢাকা শহর জানেন মেলা বড়। এইখানে এমনি এমনি মানুষ খুঁজা যায় না। আর আমি তো হেরে দেখিও নাই। কথাটা ঠিকই বলেছে চামেলি। এখন অদিতি করবেটা কি? নদী সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই। দেখা যায়। ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সাইফ। আজ অফিসে যাবে। দৌড়াদৌড়িতে সাইফ অফিস টফিস শিখেই তুলেছে। অদিতি ফোনটা বাজছে অনেকক্ষণ হলো। সাইফ কিছুটা বিরক্ত হচ্ছে এবার। এই মেয়েটাকে ফোন দিয়ে কোনো লাভই হলো না। কোথায় সে থাকে আর কোথায় তার ফোন? সাইফ এগিয়ে গেল না পেরে। নম্বরটা সেভ করা নয়। সাইফের মনে উদয় হলো আবার কোথাও রোহান নয় তো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে শোনা যায় এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো অদিতি, আমি তোর মাহিত ভাই বলছি পাখি।
প্রচণ্ড রাগে হাত মুষ্টি করে নিয়েছে সাইফ, শরীরে রক্ত টকবক করছে। কোন মাহিদ ভাই এটা? ওপাশ থেকে আবারও শোনা যায় সেই কণ্ঠস্বর। কিরে বুড়ি, কথা বলছিস না কেন? প্রিয় তো তোর নাম্বারটা দিল। সাইফ বহু কষ্টে নিজের রাগ সংবরণ করে উত্তর দিল। কে আপনি? সাইফে পৌরশালী কণ্ঠস্বর পেয়েও ওপাশে মানুষটি হয়তো অবাক হলো কিঞ্চিত। সে পাল্টা প্রশ্ন করে বসল। তুমি কে? সাইফ দাঁতে দাঁত খিচে বলল। আগে প্রশ্নের উত্তর দিতে হয়, পাল্টে প্রশ্ন করতে হয় না, জানো না নাকি? সে তো বুঝলাম, কিন্তু আমি তো অদিতিকে কল করেছিলাম। তুমি কে বাছা? সাইফের রাগ কোথায় এবার আর সংযত করা সম্ভব না, জিদের সাথে চিবিয়ে চিবিয়ে জবাব দিল। আমি অদিতির স্বামী। অপর প্রান্তে মানুষটির কথা শোনা যায় না, আর নিশ্চুপ হয়ে গেছে বোধ হয়। বাড়ি কে গলায় আবারও বলল। কি বললে? আরেকবার বলো। কথা শুনতে পান না নাকি? আমি অদিতির স্বামী, অদিতি আমার স্ত্রী। আপনি কে তাই বলুন। ভিজে উঠল উপর প্রান্তে মানুষটির চোখের পাতা, বেশ শান্ত গলায় জবাব দিল। আমি অদিতির চাচাতো ভাই। সাইফের রাগ এবার মাত্রা ছাড়ল। আই সি, সে বলচেটের বংশধর, রাইট? যে নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছিল শুধুমাত্র টাকার জন্য। অপমানে মুখটা থমথমে হয়ে গেল মাহিদের, কেবল ছোট্ট করে বলল। অদিতি আসলে বলবেন ওর মাহিদ ভাই কল করেছিল। সাইফ আবারও গরম হয়ে বলল। হোয়াট ডু ইউ মিন বাই ওর মাহিদ ভাই? নেক্সট টাইম আমার ওয়াইফকে কল করার আগে 10 বার ভাববেন। মাইন্ডেড। কল কেটে নাম্বারটা ব্ল্যাকলিস্টে দিয়ে দিল সাইফ। ইচ্ছে করছে ফোনটাকে ছুঁড়ে ফেলে দিতে। এই মেয়েটা সাইফকে শান্তি দিবে না নাকি? হঠাৎ অদিতির কথা উদয় হলো মনে। এই মুহূর্তে একটু পাশে থাকলেও তো পারতো। এই মেয়েটা বাড়ির সবার খেয়াল রাখি, শুধু নিজের স্বামীরটা বাদে। অদিতির খেয়ালটুকুতে মোটো সন্তুষ্ট হয় না সাইফ। সে চাই তার ওয়াইফ সবসময় তার কাছাকাছি থাকুক, তার যত্ন করুক, তার খেয়াল রাখুক, তার সাথে সময় কাটাক। কিন্তু অদিতি ভালো স্ত্রী হওয়ার আগে বাড়ির ভালো বউ হওয়ার যুদ্ধে নেমেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই গেল অদিতির খোঁজে। অদিতি এখন তুমুলার নদীর চিন্তায় মগ্ন হয়ে সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে ফ্লোরে। ভেজা চুলগুলো টাইলসের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব উদাস দেখাচ্ছে মেয়েটাকে। সাইফ সিঁড়ি থেকে প্রিয়তমার উদাস মুখমণ্ডল দেখল। কেমন এলোমেলো দেখাচ্ছে মেয়েটাকে। সাইফ নিচে এসে আচমকা অদিতির ঘাড়ে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল। অদিতি খানিকটা চমকে উঠল। হঠাৎ পিছনে তাকিয়ে স্বামী মুখশ্রী দেখেই আবার তা মিলিয়ে গেল। সাইফের বড় বড় পছন্দ অদিতির ঘাড়ের অংশে কামড় দেওয়া, কিন্তু সেদিনের ঘটনা মনে পড়ার পর আবার নিজেকে সংযত করল। আলতো করে চুম খেল অদিতির কাঁধে। অদিতিও স্বামীর বুকে হেলে পড়ল। সাইফ অদিতিকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল। কি হচ্ছে বাবুই? কেমন একটা লাগছে তোমায়? বলো আমাকে, বলো। অদিতি সাইফের বুকে মাথা ঠেকে উদাস ভঙ্গিতে বলল। আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? সাইফ অদিতির ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল। কেন, তুমি বোঝো না বলছি? অদিতি সাইফের দিকে তাকিয়ে বলল। আমিও তো বাসি। সাইফ অদিতির কপালে আলতো করে চুমু খেলো। অদিতি শান্ত গলায় বলল। আপনি তো আমাকে পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে এনেছিলেন। তো কি করব? ভালোবাসি, বিয়ে করব না? অদিতি সাইফের দিকে তাকিয়ে নিজের নরম তুলতুলে হাতটা সাইফের গালে স্পর্শ করে বলল। নদী আপু তো তাই করেছে, তুমুল ভাইকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে ওর বেলায় কেন অবিচার হচ্ছে? সাইফের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল কিছুটা মলিন হলো। হাত ছেড়ে বলল। তোমার ছোট মাথায় অত কিছু ঢুকবে না বউ। তুমি আপাতত আমাকে আদর করো। অদিতি করুণ স্বরে বলল। এগুলো যে আমি আর সহ্য করতে পারছি না। একটা মানুষ আরেকজন মানুষকে কতটা ভালোবাসলে তার দুর্ঘটনার খবর শুনে সুইসাইড করতে পারে, বুঝতে পারছেন আপনি? সাইফ কথাটা এড়িয়ে চলার চেষ্টা করলো। মনে মনে বুঝতে পারছে অদিতি ঠিকই বলেছে। আচ্ছা, নদী সুস্থ হয়ে আসুক, তারপর দেখা যাবে। ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করলো হাবিব চৌধুরী, হাসান চৌধুরীর সাথে আঞ্জুমান ও অদিতি আর সাইফ দুজনে উঠে দাঁড়ালো। হাসান আর হাবিব এসে সোফায় বসলো। ওরা কিছু একটা নিয়ে ফুসফুস করছে। সাইফ জিজ্ঞেস করলো। কি হচ্ছে বাবা, কোনো সমস্যা? নদী ঠিক আছে তো? হাবিব চৌধুরী রুক্ষ গলায় জবাব দিল। ঠিক না থাকার কি আছে, সামনে ওর বিয়ে, ঠিক তো থাকতে হবে। অদিতি এটা ভেবে খুশি হয়ে গেল যে তুমুলের সাথে বিয়েটা বুঝি মেনে নেবে হাবিব। কিন্তু সাইফ বুঝতে পারছে যে ওরা কোনো প্ল্যান করেছে। কৌতূহলী হয়ে প্রশ্ন করলো। বিয়ে মানে কিসের বিয়ে?
এই অবস্থাতে করে বিয়ে হয় নাকি? আমরা বাড়ির মুরব্বী, আমরা যা ডিসিশন নেই অবশ্যই জেনে বুঝে নিয়েছি। ছেলে ভালো, ছেলের পরিবারও ভালো, বিদেশে নিজেদের ব্যবসা আছে, বিয়ের পর নদীকেও বিদেশে নিয়ে যাবে। অদিতি হাস্য উজ্জ্বল মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। ওরা অন্য কারোর সাথে নদী বিয়ের কথা বলছে তার মানে, কিন্তু নদীর স্বামী তো তুমুল। অদিতি বলল, কিন্তু কাকাই, নদী আপুর সাথে তো তুমুলের বিয়ে আগে থেকেই হয়ে আছে। এটা তো আইনত অবৈধ হবে, তাই না? হাবিব চৌধুরী এমনিতেই অদিতিকে দেখতে পারে না, তার মধ্যে মুখে মুখে পাকনামি করে রুক্ষ কণ্ঠে বলল, আইন কানুন কি আমার তোমার কাছে শিখিয়ে নিতে হবে? অসভ্য মেয়ে, বড়দের মাঝখানে কথা বলো। আর তোমাকে কতবার বলেছি আমার বাবার মেয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। স্ত্রীর অসম্মান কোনো কালে পছন্দ না সাইফের। আগেবার অদিতি কিছু বলতে না দিল, এবার সাইফকে থামানো গেল না। আমার স্ত্রীর সাথে ঠিক করে কথা বলবে কাকাই। আর তাছাড়া ও তো ঠিকই বলেছে, তোমার আইনগত বিবাহিত স্ত্রী নদী। এখন তুমি অন্য কোথাও বিয়ে দিবে বললেই হলো নাকি? আগে তো ডিভোর্স করাতে হবে, তবে দুজনের সম্মতিতে। হাবিব ফিচেল হাসল। কোন বিয়ের কথা বলছো তুমি সাইফ, যেটা ওর মনেই নেই? নদীর মনে নাই থাকতে পারে কাকাই, কিন্তু তোমার কিন্তু স্পষ্ট মনে আছে, ভুলে যাও না। হাসান চৌধুরী সাইফকে ধমক দিয়ে থামিয়ে দিল। তুমি চুপ করো সাইব, নদীর বাবা হাবিব, ও যা ভালো মনে করে তাই করবে। অগত্যা অদিতি আর সাইফ চলে আসলো নিজেদের রুমে। সাইফ কিঞ্চিত রেখে অদিতিকে বলল, এজন্যই তোমাকে বারবার বলি ওদের মধ্যে কথা বলতে চেও না। অদিতি মন ভার করে বিছানায় গিয়ে বসলো। তখন সাইফের হঠাৎ করে মনে পড়ল মাহিদের কথা। মাহিদকে? সাইফের মুখে মাহিদের নাম শুনে অদিতি খানিকটা ভরকে গেল। আমার চাচাতো ভাই হয়। আপনি কি করে জানলেন? অদিতির সামনে ছুড়ে দিয়ে সাইফ বলল, নাও, কল করেছিল তোমার প্রাণের ভাই, নাম্বার নাকি ম্যানেজ করে নিয়েছে। অদিতি উৎফুল্লের সাথে বলল, কি, মাহিদ ভাই কল করেছিল? অদিতি মাহিদের প্রতি এমন আগ্রহ দেখে সাইফ যেন আরো ছুটে গেল। তখন থেকে মাহিদ 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 এক নাম জপে যাচ্ছ। সে নরপশুর বংশধর যারা তোমাকে বিক্রি করে দিয়েছিল, তুমি তাদের নাম আবার মুখে নিচ্ছ। অদিতি সাইফের কাছে এগিয়ে এসে সাইফের বুকে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, মাহিদ ভাই অনেক ভালো, বিশ্বাস করুন, ওনার সাপোর্টে আমি পড়াশোনাটা করতে পেরেছি। সাইফ রেখে অদিতিকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন মাহিদ ভাই তোমার কাছে ভালো হয়ে গেল আর আমি খারাপ, তাই তো? আশ্চর্য, আমি আপনাকে খারাপ কেন বলতে যাব? তো তুমি কি মেন করলে? খারাপই তো আমি। অদিতি বুঝলো তর্ক করলে আরো খেপে যাবে সাইফ। নিজেই চুপ হয়ে গেল, মাথা নিচু করে বলল, সরি, আর জীবনেও মাহিদ ভাইয়ের নাম মুখে নিব না। মুখে নিতে পারো, তবে সেদিনের পর থেকে মুখটা আর থাকবে না। অদিতি সাইফকে শান্ত করার উপায় খুঁজছে। সাইফের কাছে কাছে ঘেসে দাঁড়িয়ে বলল, এমনিতে বাচ্চা বিড়াল বলে খুব আদর করে দেন, এখন কি? অদিতির কথা শেষ হওয়ার আগেই সাইফ রক্তচক্ষু নিয়ে তাকায় অদিতির দিকে। অদিতি মাথা নুয়ে ফেলে আলগোছে। এভাবে বোধহয় রাগ ভাঙানো যাবে না লোকটার, কিন্তু অদিতিকে অবাক করে দিয়ে সাইফ কোলে তুলে নিল অদিতিকে। চোখে মুখ এখনো কঠোর। অদিতি অবাক ভয়ে পরিণত হলো সেদিনের কথা মনে করে। আবার তেমন শাস্তি দিবে নাকি? ওর ভাবনার মধ্যে সাইফ বিছানায় ছুঁড়ে ফেল। অদিতি আজ সরে যায় না, আরও জড়িয়ে নেয় সাইফকে। সাইফ কিছুটা অবাক হয়ে বুঝতে পারে না অদিতি কি করতে চাইছে। অদিতির নরম ওষ্ঠাদয় স্পর্শ করে সাইফের খোঁজা খোঁজা দাড়িওয়ালা গালে। সাইফের মস্তিষ্ক থেকে রাগ যেন বেরিয়ে যাচ্ছে কর্পূরে নেয়। সেও স্ত্রীর আদর ভুলিয়ে দিচ্ছে সকল অভিযোগ। অনেকটা শান্ত হলো সাইফ। আলগোছে মুখ ডোবাল অদিতির ঘাড়ে। কিন্তু তাদের এই ভালোবাসা বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচে শোনা যাচ্ছে কোলাহল, খুব জোরে চিৎকার করছে কেউ। অদিতি স্পষ্ট শুনতে পাচ্ছে তুমুলের গলা। তুমুলের কণ্ঠস্বর শোনার পর থেকেই অদিতি নিচে আসার জন্য আকুপাকু করছে, কিন্তু সেই মুহূর্তে সাইফ ছাড়েনি অদিতিকে। সন্ধ্যের দিকে সাইফ ঘুমিয়ে পড়ার পর অদিতি নিচে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চামেলিকে কোথাও খুঁজে পায় না। সাইরাকে জিজ্ঞেস করে, কাকিয়া, কেউ কি এসেছিল? সাইরি একটু রুক্ষ হয়েই বলল, তুই কার আসল কথা বলছো বলো তো? অদিতি বুঝলো সাইরা তার কথা মোটো পছন্দ করছে না এবং উত্তর উনি দেবেন না। কণ্ঠ নিচু করে মিনমিনে গলায় বলল, না, মানে নিচে কার যেন চিৎকার চেঁচামেচি। অদিতি কথা শেষ হওয়ার আগেই সাইরা বলল,
কত দিকে কান থাকে তোমার? ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবে। এত পাকনামো করতে কে বলেছে তোমাকে? অদিতি মাথা নিচু করে দিঘির রুমের দিকে হাঁটা দেয়। সায়রা আবারও পিছন থেকে ডাকে, পারলে নদীর রুমটা একটু গুছিয়ে দিয়ে এসো, মেয়েটাকে কাল বাড়িতে আনা হবে। নদীর বাড়ি ফেরার কথাই বেশ খুশি হয় অদিতি। নদীর রুমে গিয়ে ঘরটা গোছগাছ করে নেয়। মনে মনে ভাবছে চেঁচামেচির সময় যদি চামেলি বাড়িতে থেকে থাকে তবে এই কথাগুলো সব শোনা যাবে। বাড়ির সকলে যে যার ঘরে, হাসান চৌধুরী আর আঞ্জুমান নদীর সাথে হাসপাতালে। সাইফও ঘুমাচ্ছে। দিঘি পরীক্ষা চলছে বিধায় রুম থেকে বের হয় না। এমনিতে বাবা মায়ের চোখে বেশ অপরাধী হয়ে আছে দিঘি, তাই আর ড্রয়িং রুমে সচরাচর আসে না। অদিতি কোনো খোঁজ না পেয়ে ছাদে চলে গেল। এখন বেশ ভালোই গরম পড়ে। ছাদের ফুরফুরে হাওয়া ভালোই লাগছে অদিতির। এ বাড়িতে আসার পর এই প্রথম ছাদে এলো। রেলিং ধরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস অনুভব করতে থাকে। বেশ শান্তি লাগছে। উপরতলা থেকে নিচের বিল্ডিংগুলো কেমন ছোট ছোট দেখায়, যদিও এর থেকে উঁচু উঁচু বিল্ডিং চারিদিকে দেখা যাচ্ছে। গ্রামে বড় হওয়ায় কখনো কোনো দালানের ছাদে চড়েনি অদিতি, তাই একটু বেশি ভালো লাগছে। সেই থেকে চামেলির গলার স্বর পাওয়া যায়। অদিতি পিছন ফিরে বলে, চামেলি আপা এইখানে আমি আসো। চামেলি ছাদে এলো, হাতে একটা বাটি, তাতে কিছুটা চালতার আচার। চিলেকোঠার ঘর থেকে একটা চেয়ার বের করে আনলো। অদিতিকে বসতে দিয়ে চালতার আচারের বাটি ধরিয়ে দিয়ে বলল, খাইয়া দেখেন ভাবি, আমি কিন্তু মেলা ভালো আচার বানাই। অদিতি বাটিটা হাতে নিয়ে বলল, আরেকটা চেয়ার আনতে। তুমি কোথায় বসবে? চামেলি ছাদের উপরে বসে বলল কোনো কিছু ছাড়াই, আমার কিছু লাগবে না ভাবি, খান। চামেলির পোশাক আশাক অদিতির খুব একটা ভালো লাগে না, কিন্তু মানুষটা কথাবার্তা খুব ভালো। অদিতি কৌতূহলবশত জিজ্ঞাসা করল, আচ্ছা চামেলি আপা, তোমার স্বামী কোথায় থাকে গো? চামেলি পা জড়ো করে বসে নির্লিপ্তভাবে জবাব দিল, হেই তো রিক্সা চালাই ভাবি, এই যে পাশের বস্তিতে আমরা তাহি, হে বাড়িতে যাওয়ার পথে আমার রিক্সা কইরা নিয়ে যায়। অদিতি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চামেলির দিকে। তুমি বাচ্চা নিতে পারো তো এখন? চামেলি মুচকি হেসে বলল, কি যে কন্যা আপা, হে চালাই রিক্সা, আমি করি মানুষের বাড়ির কাম, যা কামাই হেই নেশা কইরা উড়াই দেই, দুই পেটি চলতে না, আবার পোলাপান হইলে খামো কইতে। এই সমস্যাটা অদিতি বুঝে। সে নিজেও গরিব ঘরে মেয়ে। তার বাবা মারা যাওয়ার পরে সংসারে যেই অভাবটা দেখা দিয়েছিল ভুলেই নি অদিতি। অদিতির মা পাশের মিলে কাজ করত, সেখানেও সুবিধা করতে পারেনি। পরবর্তীতে অদিতির মাকে গ্রামের লোক বুঝিয়ে শুনিয়ে বিয়ে দেয়, কিন্তু বিয়ের পরও সুখ হয়নি তার। স্বামী নেশা করতো, রোজ মারত বাড়ি ফিরে। তারপর একদিন মারাই গেল। তখন অদিতির জীবনটা কালো মেঘে ঢেকে গেল। সৎ বাবা ঢাকায় কোনো আত্মীয়র বাড়ি যাবে বলে নিয়ে এসে বেছে দিল কুঠিতে। অদিতির গা শিউরে ওঠে। চামেলি অদিতিকে উদাস দেখে বলল, কেউ ভাবি কথা কও না কেরে, আচার ডি ভালো হয় নাই? ভালো হয়েছে। আচ্ছা তুমি এমন পোশাক কেন পরো? খুব বাজে লাগে তোমাকে চামেলি আপা। তুমি মাশাআল্লাহ কত সুন্দর, একটু শালীন হয়ে চলবে, দেখবে কত ভালো লাগে দেখতে। চামেলি স্বল্প হাসল। কি যে কন্যা ভাবি, দুনিয়ার ভালো লোকের দাম আছে বুঝি? আগে না কত ভালো আসছিলাম, কই মাইনসে ভালো কর বদলে ইজ্জতে হাত দেয়া চালাইছে, অহন খারাপ হয়েছি, অহন ইজ্জত তো নাই, ইজ্জত হারানোর ভয়ও নাই। অদিতি দেখলো হাসতে হাসতে কথাগুলো বলল। চামেলির চোখের পাতা ভিজে উঠেছে। অদিতি আচার খেতে খেতে বলল, তোমার তো চেহারা সুরত মাশাআল্লাহ। তা ওই লোকটার সাথে কেন বিয়ে দিল? চামেলি আকাশের দিকে তাকিয়ে মলিন মুখে বলল, শুরুকালে মাই মরছে, বাপে মাস ঘুরতে বিয়া কইরা নিয়ে আইলো, তাও বড় পোলাওয়ালা এক বেডি। সেই পোলা নিয়ে আমগো বাড়িতেই থাকতো, বাড়ির বেকার কাম আমারে দিয়া করাইতো। সকালে উইডা রুটি আর রাইতে ওরা খাইয়া বাঁচলে এক মুঠো ভাত দিত, না থাকলে পানি খাইয়া শুয়ে থাকতাম। আব্বাই কোনো প্রতিবাদ করতো না, সেসব অব্দিও ঠিকই ছিল, কিন্তু এই মহিলার পোলা কেমন বাজে নজরে দেখতো আমারে, সুযোগ পাইলে গায়ে হাত দিত। আমি আব্বারে কয়েকবার সৎ মায়ের আমাকে
আমাকে দইরা মারতো। আমিও চেষ্টা করতাম সবসময় ওর থেকে দূরে দূরে থাকার, কিন্তু একদিন সব সীমা পার করে ফেলল ও। আমি ছিলাম 13 বছরের। মায় আর বাপে গেছিল পাশের গ্রামে যাত্রা দেখতে। সেই দিন খালি বাড়ি পাইয়া আমারে। আর কথা বলে না চামেলি, আঁচল দিয়ে চোখ মুছে। অদিতির চোখ বেয়ে পানি পড়ছে চামেলির কথা শুনে। চামেলি কিছুক্ষণ পর ভেজা গলায় বলল, তারপর বাবা মায় বাড়িতে আইলে কইলাম সব। মাই খুব মারল আমারে। আব্বাই খুব চিন্তা হইয়া বসলো রইল। গ্রামের লোক শুনলে সি করব। মাই কইল শিগগির বিয়া দিয়া দাও। সমাজে মাইনসের জানলে আর মুখ দেখানো লাগবো না। তখন দইরা বাইন্দা মরুর বাড়ির কামে লোকের লগে বিয়া দিয়া দিল। রোজ নেশা কইরা আরিতে আহে ভাবি, রোজ গায়ে হাত তোলে আমায়। যা বেতন পাই কাম কইরা সব নিয়া যায়। নিজের জন্য তো কিছু লাগে। অদিতি এক দৃষ্টিতে তাকিয়ে আছে চামেলির দিকে। এই হাসি খুশি মানুষটা এত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে দেখে বোঝার কোনো উপায় নেই। আকাশটা আজ বেশ গম্ভীর। বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস যায়, মেঘ করছে বোধহয় একটু একটু। সিঁড়ি বেয়ে সাইফ আসে ছাদে, পরনে ট্রাউজার আর সাদা শার্ট, তার সবগুলো বোতাম খোলা। ঘুম থেকে ওঠার চুলগুলো স্বল্প এলোমেলো, মুখটাও শুষ্ক। অদিতিকে বাড়িতে খুঁজে না পেয়ে ছাদে এসেছে। চামেলি সাইফকে দেখে উঠে গেল। সাইফ অদিতির পাশে এসে দাঁড়াতে চামেলি আরেকটা চেয়ার এনে সাইফকে নিয়ে চলে গেল। সাইফ চেয়ার টেনে অদিতির গা ঘেঁষে বসলো, ঘাড়ে মাথা রেখে হাসকি স্বরে বলল, আমাকে রেখে উঠেসটা কেন? অদিতি আচার খেতে খেতে বলল, অনেক সুন্দর চাঁদ উঠেছিল, আর একটু আগে এলে আপনাকে দেখাতে পারতাম। এখন তো মেঘে ঢেকে গেছে। তার চেয়ে সুন্দর চাঁদ তো আমার পাশে বসে আছে। অদিতি মাথা নিচু করে নিল লজ্জায়। সাইফ অদিতিকে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, ও হে প্রেমিনী, তোমায় হালালভাবে প্রেমের প্রস্তাব দিচ্ছি। প্রেম করবি আমার সাথে? অদিতি উপনিস মাথা নাড়ে। সাইফ অদিতির কাঁধে চুমু দিয়ে বলল, এখানে প্রেম করা যাবে না, রুমে চলো। অদিতি কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নিল সাইফ। অদিতি কোলে চড়ে বলল, এমন প্রেম আমি করতে চাই না। নামায় আপনি খুব খারাপ। আমাকে সাদাসিধে পেয়ে ফাঁসাচ্ছেন আপনি। সাইফের কানে যায় না কোনো কথাই। অদিতিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। অদিতিকে বিছানায় টেনে এনে অদিতির কাছে যেতে গেলে সরে যায় অদিতি। ফাজলামো করে বলে, প্রকৃত প্রেমিকরা দেহ চায় না চৌধুরী সাহেব, প্রেম হয় মন দিয়ে। সাইফ অদিতির পা ধরে টেনে আনে। তোমার মনের মধ্যে কি আমি পোলট্রি মুরগির খামার দেব? তোমার দেহই তো আমার লাগবে। ফুলবাহা গ্রামে আজ প্রকৃতির গুমট ভাব বিদ্যমান। চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে। এবছরে বৃষ্টির আগমন দেখা যায় আগে আগেই। বাতাসে চারিদিকে আমের মুকুলের ঘ্রাণে মোমো করছে। রাত ঘড়িতে 10টা কাঁটা ছুঁয়েছে। বাড়ির সবাই সজাগ। রাতে খাওয়ার প্রস্তুতি চলছে। কবিতাও ওয়াহাবকে ছড়া পড়ে শোনাচ্ছে। লতিফা আর কদভানু খাবার গরম করছে রান্নাঘরে। বাড়িতে প্রবেশের পর লোহার দরজাটাই কেউ কড়া নাড়ে। তুজা ছাড়াই কেউ না। কদভানু যায় দরজা খুলতে, কবিতাও যায় পিছন পিছন। বাইরে এরই মধ্যে বৃষ্টির ঝাপটা শুরু হয়ে গেছে। কদভানু গেট খুলতে দেখলো তুজা অর্ধভেজা হয়ে দাঁড়িয়ে আছে। গ্রাম এলাকা, বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকে না। হারিকেনের মৃদু আলোয় কদভানু দেখলো তুজার পাশে বউ বেশে এক মেয়ে দাঁড়িয়ে। কবিতারও চোখ এড়ালো না বিষয়টা। কদভানু চিৎকার করলো, বড় আম্মা দেখেন, বড় ভাই যেন বউ লইয়া আইছে। লতিফা আর ওয়াহাব চৌধুরী চকিতে তাকালো সদর দরজার দিকে। কবিতা দেওয়ালে ঝোলানো হারিকেনটা নিয়ে এগিয়ে এলো ঘরের সামনে। হারিকেনের আলো স্পষ্ট হলো বধূ সাজের মেয়ের মুখ। কবিতা চেঁচিয়ে বলল, ও মা, এ দেখি জাবেদা। কবিতার মুখে জবেদার নাম শুনে লতিফা বুঝলো এটা জেবা। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হয়ে এলো। যদিও লতিফা এর আগে তুজাকে বলেছিল জেবাকে যেন বিয়ে করে, কিন্তু ছেলে যে এত সুন্দর কথা শুনবে তা ভাবনাই ছিল না লতিফার। ওয়াহাবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তুজার কর্মকাণ্ডে নজর দেওয়া বাদ দিয়ে দিয়েছেন উনি। লতিফা এগিয়ে এলো সদর দরজার দিকে। হ্যাঁ রে বা, তুই সত্যি বিয়ে করছস যেবারে, অনেক ভালো করছস। আয় আয় ভিতরে আয়।
মৃদু আলোতে লতিফাকে দেখলো পিছনে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে গুটিসুটি মেরে, কিন্তু মুখটা ভালো চেনা যাচ্ছে না। ওটা কে রে তুজা? যে এবার কোনো আত্মীয় বুঝি? তুজা গা ঝাড়তে ঝাড়তে ভিতরে ঢুকে বলল, শুধু আত্মীয় না, পরম আত্মীয়, ওই সেইলানের স্বামী ওইটা। লতিফার মনের উৎফুল্ল ফাটা বেলুনের মতো ফোঁস করে বেরিয়ে গেল। বলিস কি, জেবাকে তুই বিয়ে করিসনি? তুজা গায়ের শার্টটা খুলে ফেলো, সোফায় বসে কবিতাকে ইশারা করলো এখানে আসতে। খাইয়া তো কাম নাই, ওই গাছ সিনাল রে আমি বিয়া করবো। ওহাব ছেলের লাগামহীন কথায় গলা খাকারি দিল। এখানে তোমার বাবা আছে। বাল ফেলাইতে রইছকে বৈশা, যাও ঘরে যাও। হনুমা, এই পাক্কা নরসার ওই যে ওই মাদার চোটে নিয়া পুবের জঙ্গলে ধরা খাইছে, গ্রামবাসী ধরা হেই রকম পুন্দাইতো, পরে বিয়া করায় লই আইছে, কাইলো বউ নিয়া বাড়ি চলে যাইব। কবিতা খুব খুশি হলো। এই জবেদাকে সে কিছুতেই মানতে পারবে না। লতিফা বেগম ঝাঁকিয়ে উঠল জেবার উপর। ছি মাইয়া, তোমারে ভালো ভাবছিলাম, তুমি কামটা ভালো করলা না মোটেও। ছি। জেবার মুখ অপমানে থমথমে হয়ে আছে। এতক্ষণ তুজা এক নাগারে মিথ্যা বলে গেল তার ব্যাপারে। কোথাও ধরাধরা পড়েনি জেবা। সুস্থ হয়ে সাইফ অদিতির মধ্যে ঝামেলা লাগাতো, তার জন্য বিয়ে দিয়ে দিয়েছে। জেবা কোনোভাবে রাজি ছিল না এই অপরিচিত ছেলেটাকে বিয়ে করতে। মাথায় পিস্তল ঠেকিয়ে কবুল বলিয়েছে, আর বাড়ি এসে মিথ্যা বলছে। বিয়ে না দিলে জেবার কি হাল করতো সাইফ, তা ভেবেই তুজা এর সিদ্ধান্ত নিয়েছে। আগেরবার যা শিক্ষা দিয়েছিল তাতে তুজা বুঝে গেছে সাইফ আসলে কি করতে পারে। লতিফা জোরে জোরে বলতে বলতে কিচেনে গেল আবার। আইজ রাতটা থাক, সকালবেলায় যেন বিদায় হয় এই আপদ। তুজা জেবাকে ঘরে যেতে ইশারা দিল, কারণ এখানে থাকলে লতিফা আরও 4টে কথা শুনিয়ে দিবে। সকাল সকাল নদীকে বাড়িতে আনা হয়েছে। বাড়ির মহিলারা যে যার কাজ করছে। দিঘি বোনের কাছে বসে আছে। নদী কারোর সাথে কোনো কথা বলে না, কেউ কিছু বলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অদিতি হাবিব চৌধুরীর ভয়ে নদীর কাছে যেতেও পারছে না, শুধু সুযোগ খুঁজছে কখন হাবিব চৌধুরী বাড়ি থেকে বাইরে যাবে, সেই সুযোগে নদীর সাথে দেখা করবে। আঞ্জুমানের মন ভার। অদিতি জিজ্ঞেস করতে সাহসও পাচ্ছে না। হাসান চৌধুরী কিচেনে এসে বলল, সব যেন ঠিকঠাক হয়, তারা যেন কোনো নিখুঁত ধরতে না পারে। অদিতি গোল গোল চোখ করে হাসান চৌধুরীকে বলল, কারা বাবা? তোমার অত জেনে কাজ কি, সব কিছুতে নাক না গলালেই নয়। অদিতি বেশ বুঝতে পারছে এবারই কেউ তাকে কিছুই বলবে না। এবার সব ওর নিজেকেই খুঁজে বের করে নিতে হবে। কিন্তু তুমুল কেন, নদী কেন খোঁজ নিতে আসছে না? আর নদী বা কী করে সব ভুলে গেল? নিজের ঘরে পায়চারি করছে বারবার অদিতি। অসহ্য লাগছে তার এই সমস্ত কিছু। এবারে মানুষজন এমন কেন? প্রথমে যখন সাইফ অদিতিকে বাড়িতে নিয়ে আসলো তখন এই সমস্যার মুখোমুখি অদিতিও হয়েছে, কিন্তু নেহাত সাইফের জিদের কাছে কেউ হার মানতে পারেনি। কিন্তু নদীকে সহজ স্বল্পেই সবাই ওর সাথে চিট করছে। অদিতি মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে যেন সব চিন্তা করতে করতে। এমন সময় সাইফ এলো, হাতে একটা রঙিন প্যাকেট। কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে প্যাকেটটা অদিতির সামনে রাখলো। কিন্তু অদিতির যে মন ভালো না, কোনো কিছুতেই তার খুশি লাগছে না আজ। সাইফ বরাবরের মতো অদিতির ঘাড়ে চুমু খেয়ে বলল, আমার বাচ্চা বিড়ালটার কি হলো? এমন মুখ বেচার করে আছো কেন? অদিতি মাথা নিচু করে অভিমানের স্বরে বলল, কিছু না। সাইফ শয়তানি করে বলল, না বললে কিন্তু। অদিতির মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন অদিতি বলেনি বলে সাইফ জামাকাপড় খুলে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল। অদিতি মুখ বেঁকিয়ে বলল, আজ খুলে ফেললেও বলবো না। সাইফ আদুরে গলায় বলল, কেন? অদিতি মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, বলে লাভ কি? আমার কোনো কথা কেউ কানে নেয় বুঝি? সাইফ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তার স্ত্রীকে, চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে ব্যস্ত। বলেই দেখো না। আজ বাড়িতে কারা আসবে? সাইফ অদিতির ঘাড়ে মুখ গুজেই বলল, নদীকে দেখতে পাত্রপক্ষ আসবে। অদিতির মুখ আপনা আপনি হা হয়ে গেল। একটা বিবাহিত মেয়েকে পাত্রপক্ষের সামনে বসানোর মতো মন মানসিকতা এই বাড়ির লোকের কি করে হতে পারে? চট করে সাইফের দিকে ঘুরল অদিতি। আপনারা জানেন না উনি বিবাহিত? সাইফ কিছু বলার আগে অদিতি দূরে সরে গেল। একদম ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করবেন না। আপনি না ওনার ভাই, আপনি নিজের ভালোবাসাটা বোঝেন, বোনেরটা বোঝেন না কেন? আপনার উচিত ছিল নিজের বোনকে সমর্থন করা। সাইফ অদিতির দিকে একটু এগিয়ে আসে। তুমি আগে শোনো তো আমার কথা। কিচ্ছু শুনবো না। আমি এক্ষুনি যাবো আর নদী আপুকে গিয়ে সবটা বলে দিব যে আপনি বিবাহিত।
আপনাকে এরা অবৈধভাবে বিয়ে দিচ্ছে অন্য জায়গায়। ওরা না হয় কিছু মনে নেই, কিন্তু আপনারা তো সবটা জানেন, তাই না? একবারও ভেবেছেন তুমুল ভাইয়া এসে যখন জানবে তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে, তাও আবার অন্য কারোর সাথে, তখন তার কেমন লাগবে? অদিতি রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আর এসব সহ্য করতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে সব বলে দেবো নদী আপুকে। সাইফও পেছন পেছন গেল অদিতিকে থামাতে। অতিথির কথা শোনো, ছেলে মানুষ করো না, শোনো আমার কথা। অদিতি থামছে না। কিচ্ছু শুনবো না আমি। নদী আপু কি করে সব ভুলে গেল? আমি তাকে সব মনে করাবই। সাইফকে অদিতির হাত ধরে ফেল। অদিতি এক ঝটকা মেরে সাইফের হাত সরিয়ে দিল। ধরবেন না আমায়, ছাড়ুন বলছি। আমি আর সহ্য করবই না। সাইফ অদিতিকে থামাতে না পেরে বলেই ফেল। ও কিচ্ছু বলে যায় না অদিতি, ওর সবই মনে আছে। অদিতির পা থেমে গেল। সাইফও থামলো সেখানেই। অদিতি হাত শক্ত করে ধরল, টানতে টানতে নিয়ে এলো রুমে। অদিতি নিজের কানকে বিশ্বাস করতে পারে না, সাইফের সাথে চলেও না। সাইফ টেনে অদিতিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। হাতে হাড়ি ভাঙবে নাকি, যেখানে সব প্ল্যান মাফিক হচ্ছে? অদিতি চোখ ছোট ছোট করে বলল। আপনিও কথা লুকাচ্ছেন আমার থেকে? বাহ, দারুণ দারুণ। সাইফ কপাল কুঁচকে বলল। তো কি করবো, তুমি বাচ্চা মানুষ, তোমাকে সব বলে দিই, তারপর তুমি সবাইকে। চুপ করুন বেয়াদব লোক, অসভ্য বেটা ছেলে। নিজের স্ত্রীর কাছে কথা লুকান আপনি? আপনার মুখে কচু ঢুকিয়ে দেওয়া উচিত। অদিতির নাকের পাটা লাল হয়ে উঠেছে রাগে। সাইফ অদিতির এমন অবস্থা দেখে মুচকি হাসলো, আচমকা জড়িয়ে ধরল অদিতিকে। শোনো বিটলটা, তোমার আমার উপর ভরসা আছে, তাই না বলো? অদিতি উপনিচ মাথা নাড়ল। তাহলে একদম চোখ বন্ধ করে নিশ্চিন্ত থাকো, আর বাড়ির লোক যেমনটা করছে তুমিও তেমনটাই করো। তোমরা নদীকে কেউ আলাদা করতে পারবে না, বুঝছো তুমি? অদিতি নিজেকে ছাড়িয়ে নিল সাইফের কাছ থেকে। না, বুঝিনি। আগে আমার সব প্রশ্নের উত্তর দেবেন, তারপর আমি শান্ত হব। আচ্ছা বলো। নদী আপু কি তাহলে সত্যি কিছু ভুলে যায়নি? সাইফ দুদিকে মাথা নাড়ে। তাহলে এই নাটক করার মানেটা কি, বলুন না আমায়। সাইফ অদিতির হাত টেনে ধরে বিছানায় বসলো, নিজেও বসলো পাশে। এটা তোমাকে আগেই বলতে পারছি না পাখি, তুমি শুধু আমার উপর ভরসা করে ছেড়ে দাও। অদিতি চোখ মুখ কুঁচকে নিল। তাহলে বলুন তুমুল ভাইয়া এখন কোথায়? হাসপাতালে। উনি কেমন আছে এখন, আর আসবেই বা কবে? খুব তাড়াতাড়ি আসবেও। আপাতত আজ তুমি একদম চুপ থাকো, যা হচ্ছে শুধু দেখবে, কিছু বলবে না। অদিতি মাথা নিচু করে ফেলে বলল। আচ্ছা, তবে সব ঠিকঠাক হবে তো? হ্যাঁ, এখন আদর করো। সকাল সকাল লতিফা উঠে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তুজা বাড়িতে নেই, জেবা আর সেই ছেলেটিও নেই। ফজরের আজান পড়তেই তুজা জেবা আর সেই ছেলেটাকে নিয়ে গেছে গ্রাম থেকে গাড়িতে তুলে দিতে। তাদের গাড়িতে তুলে দিয়ে এসে মাত্র ফিরল বাড়িতে। লতিফা তুজাকে বকাঝোকা করছে। তুজা বাইকে চাবি হাতে ঘোরাতে ঘোরাতে বাড়ির ভিতরে ঢুকলো। মেয়েরজান থাকলে হয়তো তার সাথে লেগে যেত একচোট। তুজা আকবরকে সোফাতে বসা দেখল, দাঁত কেলিয়ে হাসতে হাসতে গিয়ে আকবরের পাশে বসে পড়ল। দিন দিন চেহারা এমন শুকনো ছাগলের মতো হইতাছে কেন? আকবর কবিতার দিকে একবার তাকালো, বাচ্চাটার সামনে কী সব বলছে। তুজা সোফায় হেলান দিয়ে বলল। কাল জবরদস্ত একখান স্বপ্ন দেখছি আকবর। আকবর হেসে বলল। কি ছোট সাহেব? দেখলাম তোমার ছোটবেলা, তুমি পুচকে ট্যাপা এক ঢ্যামনা, টকটকা আকাশি কালার একটা গামছা ফিন্দাইছে তোমারে। আকবর শুকনো ঢুকিল। থাক ছোট সাহেব, আর বলা লাগবে না। আরে শোনো আকবর, তোমারে মুসলমানি করাইতেছে দেখলাম, হাজামকে জানো? আমার জানা লাগবে না ছোট সাহেব, থাক। হাজাম আমি ছিলাম, তোমার পাখিটা কাটতে যাইয়া। লতিফা ধমকে তুজা চুপ করে গেল। কবিতাও হা করে ওদের কথা গিলছে। তুজা গায়ের শালটা মাথায় চড়িয়ে চলে গেল নিচের ঘরে। যাওয়ার সময় আকবরকে একটা উড়ন্ত চুমু খেলো কবিতা, তাই দেখে হেসে কুটি কুটি সিঁড়ি দিয়ে ওঠার সময় তুজার কল আসলো। হ্যাঁ বল রে। ওপাশ থেকে শোনা যায় সাইফের গম্ভীর গলা। দাদা ভাই আজ নদীকে দেখতে আসবে। তুজা ওখানেই দাঁড়িয়ে পড়ল। আগে বলতে পারিসনি খাটাস কোথাকার, এখন কি আমি যে পাবো ওদের? তোমার আসতে হবে না, আমি আছি তো। দেখিস গড়বড় যেন না হয়। বসার ঘরকে সুন্দর করে গোছগাছ করেছে অদিতি আর চামেলি মিলে। রান্নার কাজ সাইরা আর আঞ্জুমানি দেখছে। পাত্রপক্ষ দুপুর নাগাদ আসবে।
বলেছে বেলা প্রায় 12টার কাছাকাছি, তাই কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন তারা। নদীকে রেডি করেছে দিঘি। নদী আগের মতোই চুপচাপ বসে আছে। এ নিয়ে অবশ্য সাইরা আর হাবিব বেশ চিন্তিত। তারা কি না কি জিজ্ঞেস করে বসবে মেয়েটাকে, নদী আবার ভুলভাল কিছু বলে না দেয়। অদিতি উসখুস করছে। সাইব তাকে ক্লিয়ার করে কিচ্ছুটি বলল না। সাইবের দিকে তাকিয়ে দেখলো বেশ আয়েসি ভঙ্গিতে সোফায় বসে কফি খাচ্ছে। অদিতি মনে মনে বকল খানিকক্ষণ। হাসান চৌধুরী জানালো পাত্রপক্ষ এসে গেছে। অদিতির কপালে ভাঁজ আরও গাঢ় হলো। সাইব খুশি মুখে তাদের ওয়েলকাম করলো। টুকটাক কথাও সেরে নিল। পাত্রের সাথে তার মা বাবা আর বোন এসেছে। 4 জনই বসলো। পাত্রের নাম শাওন। হাবিব চৌধুরী হাস্যোজ্জ্বল মুখে বলল, বাবা শাওন, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? শাওনকে বেশ ভদ্রই মনে হচ্ছে। স্মিত হেসে বলল, না না আঙ্কেল, আমরা ঠিক আছি, কোনো সমস্যা হয়নি। শাওনের মা বলেন, বেআই সাহেব, আমাদের বৌমাকে নিয়ে আসুন। দেখি ভেঙচি কেটে বিড় করে বলল, বিয়ের খবর নেই বৌমা। হাসান চৌধুরী হেসে বললেন, হ্যাঁ আনছি। বৌমা দেখি, যাও নদীকে নিয়ে এসো। অদিতি ছোট্ট করে বলল, আনছি বাবা। দিঘিও গেল অদিতির সাথে। নদীর রুমে বসেছিল অদিতি আর দিঘি। নদীকে নিয়ে ড্রয়িং রুমে আসে। নদীকে বসিয়ে অদিতি আর দিঘি সোফার পিছনে দাঁড়িয়ে থাকে। দিঘি অদিতির কানে ফিসফিস করে বলল, ভাবি, ছেলের মা মহিলাটা কেমন যেন চারিদিকে চোখ বুলিয়ে দেখছে, মনে হয় এসব জীবনে দেখেনি। অদিতি ঠোঁট টিপে হাসলো। দিঘিকে কুনুই দিয়ে গুতা দিয়ে বলল চুপ থাকতে। সাইরার আঞ্জুমান তাদের খাবার পরিবেশন করলো। আরে আরে, এত কিছু লাগবে না তো, আমরা শুধু চা ছাড়া কিছুই খাবো না। শাওনের মায়ের কথা শুনে সাইরা বলল, আমি এক্ষুনি বানিয়ে আনছি। দিঘির মাথায় শয়তানি বুদ্ধি এলো। আরে দাঁড়াও মা, তুমি বসো, কথা বলো, আমি আনছি চা। সাইরা হেসে বলল। শাওনের মা দিঘির প্রশংসা করতে ব্যস্ত। আরে বাবে আইন, আপনার ছোট মেয়েও তো দেখি খুব গুণী। নদীর দিকে তাকিয়ে বলল, তুমি কোন ক্লাসে পড়ছো মা? নদী কোনো কথা বলে না। মহিলাটা সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল, ও কথা বলছে না কেন? আসতে পারি? তুমুলের গলা পেয়ে সবাই দরজার দিকে তাকালো। তুমুল একগাল হেসে দাঁড়িয়ে আছে। অদিতির চোখ তো ছানা ভরা। হাবিব চৌধুরী রাগ তালুতে চড়ে গেল। হাসান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকে অবাক। তুমুল আর কোনো কথার উপেক্ষা না করে গিয়ে সোফায় বসলো। পাত্রপক্ষের সামনে হাবিব চৌধুরী বেশ অস্বস্তিতে পড়ল। শাওনের বাবা জিজ্ঞেস করলো, ওকে? সাইব তুমুলের কাঁধে হাত রেখে বলল, আমার বন্ধু। পাত্রের মা বলল, তা বাবা, তোমার মাথায় ব্যান্ডেজ করা কেন? তুমুল মাথা নিচু করে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, আসলে আমি সরকারের পক্ষ থেকে বিভিন্ন বস্তিতে চাল ডাল বিতরণ করি, তো সেখানে বস্তির মহিলারা চাল ডাল নিয়ে কারাকারি করছিল। আমি পরে গেছিলাম মাঝখানে। একজন আরেকজনকে প্রথমে গামলা বাটি দিয়ে মারছিল, তারপর হাতাখুন্তি করে সব এক পর্যায়ে। নিজের মাথা ইশারা করে দেখালো তুমুল। পাত্রপক্ষের সবাই সহানুভূতি দেখালো। শাওনের মা করুণার স্বরে বলল, আহারে বাবা, তবু তুমি কত ভালো কাজ করছো। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। নদী পারছে না সবার সামনে হেসে ফেলতে। অদিতি আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। হাবিব চৌধুরী রাগে কিরমি করছে। বাড়িতে লোকজন থাকায় কিচ্ছুটি বলতে পারছে না তুমুলকে। শাওনের বাবা হাসান চৌধুরীকে বললেন, বেআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ, এখন ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করলেই ব্যাস। তুমুল চারিদিকে ঘাড় ঘুরিয়ে সব দেখছে। সকলে একটু অবাক হচ্ছে তুমুলের এমন ব্যবহারে। অদিতির সাথে চোকাচুকি হতে তুমুল বোকা বোকা হাসলো। ভাবি ভালো আছেন? হাসান চৌধুরী বিরক্তি নিয়ে বলল, আচ্ছা, আমরা বিয়ের কথায় আসছি। হ্যাঁ, কিন্তু ছেলে মেয়ে তো এখনো একে অপরের সাথে কথা বললো না, জানালোও না তাদের পছন্দ। সংসার তো ওরা করবে, তাই না ভাই সাহেব? বাবার কথায়ও শাওন সায় দিল। হ্যাঁ আঙ্কেল, আমার মনে হয় ওনার মনে নদীর সাথে আমার একটু আলাদা কথা বলা উচিত। তুমুল দাঁতে দাঁত পিষে কিরমির করে মনে মনে বলল, শালা, আমার বউয়ের সাথে আলাদা কথা বলে তুমি? বলাছে তোমাকে আলাদা কথা। এই শালিটা এখন আসছে না কেন? ইতিমধ্যে দেখি চা নিয়ে এলো। তুমুল হাত বাড়িয়ে একটা কাপ আগে নিয়ে শাওনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও ছোট ভাই, আগে চা খাবে, তারপর সব কথা। শাওন সৌজন্যমূলক হেসে বলল,
থ্যাঙ্কস, বাট আমি চা খাই না। বলে উঠতে নিলে তুমুল ফের বলল, আচ্ছা তাহলে তোমার চাটা আমি খেয়ে নিচ্ছি। ছোট বোন, তুমি ছোট ভাইয়ের জন্য একটু কনডেন্স মিল্ক গুলে ফিটারে ভরে নিয়ে এসে যাও। অদিতি আর দিকি ফিক করে হেসে ফেল। শাওন বেশ লজ্জা পেল তুমুলের কথায়। হাবিব চৌধুরী নদীকে বলল, নদী, ওকে নিয়ে ছাদে যাও।